সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার এবং আদাব। আমি এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে সর্বশেষ ভিডিও বার্তা আপনাদের কাছে আমি পৌঁছে দেব। 30-31 আগস্ট আমার সাথে কি হয়েছিল সেটাই আমি আপনাদের আজকে জানিয়ে দেব, এবং কিভাবে আমাকে 40 জন ব্যক্তি মিথ্যা কথা ব্যবহার করে দিনাজপুর অশ্রু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে 3 মাস আটকে রাখে এবং সারা জীবনের জন্য আমার মাথায় একটা কলঙ্কের বোঝা তারা চাপিয়ে দেয় মিথ্যা অপবাদ দিয়ে। ওই দিন 30শে আগস্ট অয়ন কম্পিউটারের মালিক তার কর্মস্থলে দুপুর 2টা কিংবা 3টার পর থেকে তার কর্মস্থলে ছিল না, আমি ছিলাম। তার সাথে যে আগেই চুক্তি হয়েছে সেটা সেই সময় আমি জানি না, পরে বুঝতে পারি। চুক্তিটা হয়েছে এরকম যে যুক্তরাজ্যের শক্তিকে আমার ছেলে ও কিছু গুন্ডা মস্তান ভাড়া করা তাকে তুলে নিয়ে আসবে, আপনি ওইখান থেকে সরে যাইয়েন। তো 3টার পর থেকে উনি ছিল না ওইখানে তার কর্মস্থলে, ওনার নাম আছে স্বপন দাস। পরে শুনি যে ওনাকে সেদিন 20,000 টাকা দেওয়া হয়েছে। ওই দিন 30শে আগস্ট রাত 9টার পরে মার্কেট যখন ফাঁকা, হুট করে যায় 15-16 জন ছেলে আমাকে ধরে ফেলে এবং হুট করে যা মোবাইল কেড়ে নিয়ে আমাকে অটোতে করে ঋষিপাড়ায় তুলে নিয়ে যায়। এবং তখন ওই কম্পিউটারের মালিক বাগবাড়িতে আমার বড় ভাই ছোটো ভাই যাদের দ্বারাই আমি অয়ন কম্পিউটারে যোগদান করেছিলাম তাদেরকে জানায় যে শক্তিকে তার মামার বেটা তুলে নিয়ে গেছে, তারা কি করে করুক, এটা একটা কথা বলে তাদেরকে আটক করে দেয়। যখন তারা আমাকে ঋষিপাড়ায় তুলে নিয়ে গেল, শিকল দিয়ে বেঁধে রাখলো। শিকল দিয়ে বেঁধে রাখার পরে ওইখানে সকল ছেলেগুলো চলে যায় রাতের মধ্যে। 1500 জন ছেলে, কোনো ছেলেই ছিল না, 1-2টা ছেলে ছিল। 1-2টা ছেলে সারা রাত ছিল আমার সাথে। তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমাকে তুলে আনার জন্য আপনাদের কত টাকা দেওয়া হয়েছে। আর ওনারা বলেছিল যে 10,000 টাকা ওদেরকে দেওয়া হয়েছে। পরে আর কত টাকা দেওয়া হয়েছে সেটা আমি জানি না। আর 3ই সেপ্টেম্বর 2024 তারিখে দিনাজপুর থেকে কিছু আত্মীয় স্বজন আসার চিন্তা ভাবনা করেছিল, তাদেরকেও তারা আসতে দেয়নি। এবং ওই দিন শিকল দিয়ে বেঁধে রাখার পরে বিধান আমাকে হুমকি দিয়ে শ্রীপুরে চলে যায়। বিধান আমাকে একটা কথা বলে, দেওয়ালে মানে আমাকে মারুক। শ্রীপুরে যায়, সৌরভকে আলাদাভাবে বোঝায়। সেখানে সৌরভ গাঙ্গুলি থাকে। সৌরভ গাঙ্গুলিকে বোঝায় কীরকম যে বিশাল, অঞ্জনা রানী, বলরাম দাস এরা তুলে নিয়ে আসছে, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। অথচ ওরাই পলিটিক্স খাটাইছে এবং কি তার ছেলেকে সে নিজেই লাগাই দিছে আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এবং তার ছেলেই আমাকে তুলে নিয়ে যায় মোবাইল কিনে নেয়। মোবাইল কিনে নেওয়ার পরে ঋষিপাড়ায় তুলে নিয়ে যাওয়ার পরে আমি আমার মোবাইল চাই। তৎক্ষণাৎ তারা ওই রাইতেই মিথ্যা কথা বলে যে তোর মোবাইল কে নিয়ে গেছি। বিধানের ছেলে চয়নেই বলে, গাঞ্জাখোর যেটা গাঞ্জা খায়, এটা সবাই জানে। ঋষিপাড়া শুনতেছে আজকে যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, গাঁজা খায় কি না খায়। তারপর মনে করেন এদিকে দিনাজপুর থেকে 3 দিন পরেই গাড়িতে ওঠার সিদ্ধান্ত নিয়েছিল। এদেরকেও একটা হুসুক উঠাই দিয়েছিল যে ওদেরকে যুক্তপকে শক্তিকে গুন্ডা মস্তানায় ধরছে, এ বলে তারাও একটা হুজুক খায়। তারাও কিন্তু তখন আসার সিদ্ধান্তটা পাল্টে দেয়। এবং কি 30শে আগস্ট শিকল দিয়ে বাঁধা রাখার পরে আমি কারোর সাথে যোগাযোগও করতে পারছিলাম না। আমার ফোন কেড়ে নিয়েছে, নাম্বারও আমার ছিল না, যেগুলো মুখস্থ ছিল। 2-1জনকে ফোন দেই, তারা ওই কথা শুনে আসে না যে ওদের ব্যাপার। এখন আমাকে শিকল দিয়ে বাঁধি রাখছে। আমার তো ঢাকা হেমায়তপুরে অনেক পরিচিতি ছিল, যদি আমি বের হতে পারতাম তাহলে তো অনেক লোক জড়ো করতে পারতাম, কিন্তু সেই সুযোগটা আমাকে দেওয়া হয়নি। মোবাইলটা নেওয়ার পরেই আমার মোবাইল নাম্বার সকল তারা ডিলিট করে দিয়েছে, দুটো মোবাইলেরই। আমি এটা পরে জানতে পারি, পরে বুঝতে পারি, মানে বাটন ফোনটা পরে আমাকে দিয়েছিল। তখন দেখি যে আমার ওখানে সেভ করা নাম্বারগুলা নাই। এরকমভাবে তারা হুজুক রেখে দেয়, বাগবাড়িতে আটক করে দেয় এই কথা বলে যে তার মামার বেটা তাকে তুলে নিয়ে গেছে, তারা কি করে করুক, এই বলে তারাও এখানে থমকে যায়। আমার বড় ভাই কিংবা যাদের দ্বারা আমি অয়ন কমিটিতে যোগদান করেছিলাম, যাদের সাথে এখনও আমার ভালো সম্পর্ক আছে, এরাও হুজুকভাবে ওইদিকে সৌরভকে বলে যে বিশালের মা তুলে নিয়ে আসছে, বিশাল, অঞ্জনারী, বলরাম দাস তুলে নিয়ে এসছে, ওরা কী করে, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। অথচ মিথ্যা কথা বলছে ওইখানে, অথচ তার ছেলেকেই সে লাগাই দিয়েছে আমার পিছনে। এদিকে দিনাজপুর থেকে আত্মীয় স্বজন আসার প্রস্তুতি নেয়, এদেরকেও একটা হুজুক ওঠাই দেয়, তাকে গুন্ডা মস্তানে ধরছে, যুক্তপকে শক্তিকে।
30 আগস্ট সারা রাত আমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। 31 আগস্ট সকালবেলা পরেশ নিপেন, আমার বাবা এবং বিধানের বাবা, মানে বিধানের জন্মদাতা পিতা, আমার জন্মদাতা পিতা, সকালে গাড়িতে উঠে দিনাজপুর থেকে এবং 31 আগস্ট রাইতের বেলা ঋষিপাড়া পৌঁছে। আর একটা কথা বলি, 31 আগস্ট যখন আমাকে ছেলেগুলো 15-17 জন ছেলে শিকল দিয়ে বেঁধে রাখে, তারা ওই রাইতেও ছিল না এবং 31 আগস্ট সারাদিন ছিল না। যখন 31 আগস্ট পরেশ ও নিপেন ঋষিপাড়ায় পৌঁছলো, তখন তারা ওইখানে কী করলো, আবার 16-17 জন ছেলে এবং আরও এখানে 8-10 জন যোগ হলো, মোটামুটি 26-27 জন ছেলে আমাকে ঘিরে ধরলো রাতের বেলায়, দিনে নাই রাতের বেলায়। সেখানে কোনো কথা বলার আমাকে সুযোগ দেওয়া হলো না। 2-4টা আমার গায়ে হাত উঠাইলো, কিন্তু যখন আমাকে তুলে নিয়ে যায় 16-17 জন ছেলে, অতগুলো ছেলে আমার গায়ে হাত উঠায়নি, 2-1টা ছেলে আমার গায়ে হাত উঠাইছিল। সেখানে কথা বলার কোনো সুযোগ দেওয়া হলো না। আবার আমি ওইখানে বলেছিলাম যে এখন যা হবে কালকে হবে, মানে 31 আগস্টের পরে হবে, রাইতের পরে দিনে আমি এই কথা বলছিলাম যে এখন যা হবে কালকে হবে, কিন্তু সেই সুযোগটাও দিল না, ওরা সুযোগ দিবে না। সাদা স্টাম্পে সই নিয়ে নিল, তারপর আমাদেরকে বাড়িতে পাঠাই দিল। তারপরে মিল্টন আমাদেরকে ওইখানে অটোতে উঠাই দিল, ওই যে ভাই হোটেলের ওইখানে ঋষিপাড়ায় উঠে দিয়ে আমরা ওইখানে হেমায়তপুর স্ট্যান্ডে গেলাম। স্ট্যান্ডে যাওয়ার পরে বিধান আমাদের ফোন দিল যে তুমি এখন শ্রীপুরে আসো। শ্রীপুরে গেলাম। শ্রীপুরে যাওয়ার পরে দেখি যে বিধান এবং সৌরভ গাঙ্গুলি একসাথে আছে। আমি জানি না যে আমাকে হুমকি দিয়ে সৌরভের ওখানে গেছে, এটা পরে বুঝতে পারি আমি। বিধান আবার বলি যে বিধান আমাকে হুমকি দিয়ে যে সৌরভকে আটক করে দিয়েছে মিথ্যা কথা বলে, সেটা আমি জানি না। যখন ওই 31 আগস্ট রাত্রিবেলা যাই তখন কিন্তু আমি বুঝতে পারি। কারণ আমি একদিন এক রাত শিকল দিয়ে বাঁধা অবস্থায় ছিলাম, আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, ভালো লাগতেছে না। ওইখানে তখন আমি বলি যে আমার মোবাইলটা লাগবে আর সাদা স্ট্যাম্পটা লাগবে। তখন বিধান একটা মিথ্যা কথা বলে, ঠিক আছে দিনাজপুর চলো, তোমার মোবাইল এবং সাদা স্ট্যাম্প আনার ব্যবস্থা করব। আর দিনাজপুরে যে অশ্রু মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে সঞ্জয়ের দ্বারাই আগেই কথা বলে রাখছে আমাকে আটক করার জন্য, সেটাও আমি জানি না। তখন 31 আগস্ট ওইখানে রাইতে শ্রীপুরে থাকি। থাকার পরে 1 তারিখ এগুলো নিয়ে আমি তখন আর বেশি কথা বলি না, আমি এটাই বলি যে সাদা স্ট্যাম্পে মোবাইল লাগবে। মনে মনে ভাবি যে দিনাজপুর যাই, তারপরে হবে। মোবাইল আর সাদা স্ট্যাম্প নিয়ে আসুক। বিধান বলেছিল যে মণিচয়ন দিনাজপুরে গেলে তোমার মোবাইল আর সাদা স্ট্যাম্প নিয়ে যাবে। 1 তারিখ পর্যন্ত শ্রীপুরে থাকলাম। 1 তারিখেই বিকালবেলা টিকিট কেটে রাইতের বেলা গাড়িতে উঠলাম। 2 তারিখে গুচ্ছগ্রামে, দিনাজপুর গুচ্ছগ্রামে পৌঁছলাম। বিধানের বাসা যেখানে গুচ্ছগ্রামে, সেখানে পৌঁছলাম। পৌঁছার পরে ওইখানে আলাদা পলিটিক্স খাটাইছে আমাকে বাদে। তারা মনে মনে গল্প করে। বিধান সেখানে দিলীপ বাবু ছিল, বালু মামা ছিল, তারপরে আত্মীয় স্বজন কিছু ছিল, এদেরকে উল্টাভাবে ভাষায় আমাকে বলে না। আমি 2-1টা কথা বললাম যে আমার মোবাইল আর সাদা স্ট্যাম্প নিয়ে এসো। বিধানের সাথে 2-1টা কথা তর্ক করলাম যে নিজের দোষ আমার মাথায় চাপাই দিবে না। পরে একটা হুমকি দিয়ে চলে গেল আমাকে, পাগল ছাগল এরকম একটা কথা বলে বিধান তখন সাইডে চলে গেল। মানে আত্মীয় স্বজন, বালু, তারপরে দিলীপবাবু, এদের সাথে বিধানের আগে কী কথা হয়েছে সেই সময় আমি জানি না। কিংবা বিধান যে আমাকে হুমকি দিয়ে শ্রীপুরে গেছে তার ছেলেকে লাগাই দিয়ে হানে, সেই সময় হয়তো কথাটা দিলীপবাবুকে, বালু মামাকে এই কথাগুলো হয়তো বলে নাই। বলছে ওরা আমি এখানে যা করছি হয়তো দিনাজপুরে এরা জানে না, এদেরকে উল্টাভাবে ফাঁসাই। তো ওনারা আমাকে বাদে অন্যভাবে অনেকক্ষণ ধরে গল্প করে, আমাকে বলে না। সাইডে কি কিছু আত্মীয় স্বজন, দিলীপ বাবু, তারপরে বালু, তারপরে বিধান তো চলে গেছে সাইডে, ওদেরকে ফোনে কি গল্প করে। সঞ্জয় ফের ফোন করে আমার বাবা আমাকে, যে কি ফোন করে না করে কথা আমাকে শোনায় না, মনে মনে গল্প করে। তখন কিছুক্ষণ পরেই মোটামুটি এটা 2 তারিখ। 1 তারিখে তো আমরা শ্রীপুর থেকে গাড়িতে উঠছি রাইতে, আর 2 তারিখে পৌঁছে গেছি। 2 তারিখে পৌঁছার পরেই দুপুর 1টার পরে, মানে 1টা-2টা বাজে, ওই সময় বালু মামা বললো যে ভাগিনা, মানে ওরা সাইডে গল্প করে, দিনাজপুর চলো, আমার একটা পাসপোর্টের আবেদন করার লাগবে, তুমি তো এগুলো কাজ পারো, তাহলে চলেন ঘুরে আসি। আমিও যেহেতু অনেক দিন ধরে ঢাকায় আছি ঝামেলার কারণে, চলো ঘুরে আসি, মনটা একটু হলে। তাতে বিধান বলে মুনিচয়নকে সাদা স্ট্যাম্প আমার মোবাইল নিয়ে আসতে বলতেছে, তারা নিয়ে আসুক। অশ্রুতে যে আগেই কথা বলতে সেটা আমি জানি না। দিনাজপুরে গেলাম। তৎক্ষণাৎ দিনাজপুরে অশ্রু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কাছাকাছি যাওয়ার পরে আমি জানিয়ে না যে ওইরকম সেন্টার আছে বাংলাদেশে। এইদিকেই চাটা খাইলাম ভালো মামার সাথে। তারপরে খাওয়ার পরে
ওই মুহূর্তে আমি পরে জানতে, ওই মুহূর্তে বলে মুনি মানে বিধানের বউ মুনি আঁকনেস, যিনি মূল পরিকল্পনাকারী আমাকে ফাঁসানোর জন্য, তিনি ওই মুহূর্তে বালুকে ফোন করে বলছে যে তাকে ওইটা বন্ধুর বাড়ি বলে ঢুকাই দাও। আমি পরে ওইখান থেকে অশ্রু থেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে 3 মাস পর বের হওয়ার পরে ওইগুলো শুনি আর কি। তখন আমাকে বললো যে বালু মামা বললো যে এটা বন্ধুর বাড়ি আমার। ঢুকলাম, ঢোকার পরেই দিয়ে দিল আমাকে 2 তারিখেই আটক করে, আমার মোবাইল টোবাইল কিনে নিল। ওই যে আমি 3 মাস পর এখানে বের হলাম, বের হওয়ার পরে জিজ্ঞেস করলাম কীভাবে আপনাদের ফাঁসানো হয়েছিল। বালু মামা বলছিল এইভাবে, এটা বন্ধুর বাড়ি বলে ঢুকাই দিতে বলছে। বালু মামাও বলে সেই সময় জানে না যে আমাকে 3 মাস রাখে। বালু মামাকে সেই সময় ফাঁসানো হয়েছিল যে যুক্তবের মাথা খারাপ হয়েছে আর একটু মাথার সমস্যা আছে, এখানে অশ্রু মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যাবে আর আসবে, শুধু চেক করাবে, এই কথা বলছে। বালু মামাও কিন্তু সেই সময় জানে না 3 মাস রাখবে। পরে বলে বালু মামা ওদেরকে জিজ্ঞাসা করে কী ব্যাপার, ওকে এখানে রাখবে কেন? তো আপনারা বললেন যে ওকে নিয়ে আসবে আর যাবে, নিয়ে আসবে আর যাবে একদিনের জন্য, 2-4 ঘন্টার জন্য অথবা কিছুক্ষণের জন্য, এই কথা বলে তাকে ভাষায়। আমি পরে এগুলো শুনতে পারি কিংবা পরে জানতে পারি, পরে অশ্রু থেকে বাইরে হওয়ার পরে আমি জিজ্ঞাসা করি। এভাবে আমাকে মনে করেন তখন সেই সময় মনে করেন দিনাজপুর সকলেই ভাবে যে যুক্তবের মাথা খারাপ হয়েছে, সেজন্য ওকে এখানে রাখা হয়েছে পাগলাগারোতে। আর এইদিকে বিধানমণি অত্তর হেমায়তপুর মিথ্যা কথা বলে ফাঁসিয়ে দেয়, তাকে পাগলাগারোতে ঢোকাই দিছি, তার মাথার সমস্যা আছে। আমার কথা হচ্ছে যে আমার যদি মাথার সমস্যাই থাকতো তাহলে দিনাজপুর অশ্রু মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে মাথার সমস্যার জন্য অন্য চিকিৎসাখানা ছিল, এখানে তো কোনো চিকিৎসা দেওয়া হয়নি আমাকে শুধু আটক করে রাখা হয়েছিল। আবার বলি দিনাজপুর অশ্রু মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আমাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। তাদের সাথে আমি 3 মাস ছিলাম, তারাও শুনতেছে এই কথাগুলো। দিনাজপুর অশ্রু মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যারা ছিল 8-10 জন স্টাফ, তারাও শুনতেছে যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলছি। তারা আমাকে মাথার সমস্যার জন্য কোনো চিকিৎসা দেয়নি বা ট্রিটমেন্ট করেনি, আমাকে কোনো ঔষধও খাওয়ায়নি। ওইখানে শুধু আমি থাকতাম, ঘুমাইতাম, কারোর সাথে যোগাযোগ করতে পারতাম না। আমার সারা জীবনের জন্য আমার মাথায় একটা চুনকালি দেওয়া হয়। দিনাজপুরের সবাই ভাবে যে ওর মাথা খারাপ হয়ে গেছে, বাঁচবে কি মরবে, এরকমভাবে পরে আমাকে জিজ্ঞাসা করে এখান থেকে বাইরে বলছে না এখানে আমাকে ফাঁসানো হয়েছিল। তারপরে ওরা আগেই সেটিং করে রাখছে আর কি, সঞ্জয়ের দ্বারাই দিনাজপুর অশ্রু মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যে ওকে এখানে রাখতে হবে। আর এইদিকে হেমায়তপুরে আমাকে ফাঁসাই দিয়েছে, সে একটা পাগল ছাগল মেন্টাল, তাকে পাগলাগারোতে রেখে দিছি। অথচ দিনাজপুর থেকে সমাধানের জন্য যে আসতে চেয়েছিল 72 ঘন্টা আগেই, সেটাও তারা আর বলে না, উল্টাভাবে ফাঁসিয়ে আমাকে সারা জীবনের জন্য কালারিং করে রাখলো। আমি তো এই ভয়েস রেকর্ড ভিডিও বার্তা বিনা কারণে দিতেছি না, কারণ দেখিয়েই তো দিতেছি যে আমাকে 2 বছর ধরে একটা এলাকায় একের পর এক মিথ্যা কথা বলে আমার উপর আক্রমণ ঝামেলা ফাঁসানো হচ্ছে রাতের বেলা, এবং দিনের বেলা অন্য বানানো কথা বলে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। ওরা একদিক দিয়ে ঝামেলা করতেছে, আরেক দিক দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে। আবার আমি এগুলা SMS দিয়ে, নোটিশ দিয়ে, ভয়েস রেকর্ড দিয়ে সেগুলো আমি প্রমাণ করে দিচ্ছি।